জুলাই ঘোষণাপত্র সরকারিভাবে দিতে হবে এবং এটি সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ ঐকমত্য কমিশনের বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান তিনি। আজ দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ১১ দিনের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। গণ অভ্যুত্থান ২০২৪ এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এবারে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদী দল। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি জামায়াতের। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দল দুটির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা উপলক্ষে এই আয়োজন। সাংবাদিকদের সংগঠন বিএফইউজে এবং ডিইউজের উদ্যোগে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুরুতে বিএনপি দিয়েছে। এ নিয়ে বিএনপির বিরুদ্ধে অনেকের দেয়া বক্তব্য দুঃখজনক। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ভোটের জন্য জীবন দিয়েছে, তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড ইট ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তর্ক বিতর্ক হতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কাম্য নয়। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচার কাজ। বৃহস্পতিবার বিচারের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামিদের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ আনা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। পলাতক অন্য 2 আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতেই গঠন করা হয় অভিযোগ। আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ হচ্ছে: উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 1400 জনকে হত্যা, আবু সাইদ হত্যা, চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যা, মারণাস্ত্র ব্যবহার ও সাভারে 6 জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, 25,000 মানুষকে আহত করা হয়েছে। যাদের মধ্যে আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি একজন সাক্ষী হিসাবে
এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। আগামী 3 আগস্ট শুরু হচ্ছে মামলাটির সূচনা বক্তব্য আর সাক্ষ্য গ্রহণ শুরু 4 আগস্ট। মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। যিনি রাজসাক্ষী হয়েছে তাকেও আমি জেরা করব, ওনার যে বক্তব্য দিবে তখন তাকে আমি জেরা করব, এটাই স্বাভাবিক কথা। আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ ও সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমেছে 15.43%। জিপিএ 5 কমেছে 42,127 জনের। সারা দেশে পাশের হার 68.45%। সহানুভূতির নম্বর দেয়া বন্ধ করায় শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এই ফলকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে 19,04,086 জন অংশ নেন। পাশ করেছে 13,03,426 জন। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয় ফল। পাশের হার 68.45%, আর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। বিগত কয়েক বছরের মধ্যে এবার জিপিএ 5 এবং পাশের হার দুই অনেক কমেছে। যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম সেরকমই রেজাল্ট এসেছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আমার বাবা একটু অসুস্থ ছিল, তাই চাচ্ছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট দিয়ে বাবাকে খুশি রাখতে। ওই আশানুরূপ রেজাল্ট আসছে, এই জন্য অনেক খুশি। শিক্ষা বোর্ড বলছে এবার কেন্দ্রীয় নির্বাচন করা হয়েছে সচেতনভাবে। খাতাও কাটা হয়েছে শিক্ষার্থী যা লিখেছে তার উপরেই। তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক, সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। বিগত সময়ে কেউ 78 পেলে 80, কেউ 30 পেলে 33, এরকম নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা থাকতো। এই নম্বরকে বলা হতো সহানুভূতির নম্বর। এবার এই ধরনের কোনো নির্দেশনা ছিল না, তাই শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আর এই ধারা আগামীতেও বজায় থাকবে। ফলাফল ভালো হয়েছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিকভাবে পাশের হার এবং জিপিএ 5 বাড়ানোর চেয়ে শিক্ষার্থী প্রকৃত শিক্ষা পাচ্ছে কিনা সেটি বেশি জরুরি। মূল যে অ্যাসেসমেন্টটা যেভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ শিক্ষার্থী কি পারে, কতটুকু শিখেছে, সেই অ্যাসেসমেন্টটা ঠিকভাবে হতো না। যার কারণে এবার যদি সত্যিকার অর্থে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে তাহলে রেজাল্টের পরিমাণ কমবে, অর্থাৎ রেজাল্ট আগের মতো করবে না, এটাই স্বাভাবিক। গত বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2,968, এবার কমে হয়েছে 984টি। এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 134টি, যা গতবার ছিল 51টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরেই বাঁধভাঙা উল্লাস করে শিক্ষার্থীরা। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক অভিভাবকরাও খুশি। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে গত কয়েক বছরের তুলনায় কমেছে জিপিএ 5 এবং পাশের হার। এভাবেই ঢাকঢোল পিটিয়ে বৃষ্টিতে ভিজে আনন্দ উদযাপন করছে শিক্ষার্থীরা। আমরা দুই ভাই এ প্লাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি গোল্ডেন পেয়েছি। আমার সবচেয়ে বেশি ভালো সাজেশন হবে পরীক্ষার হলে স্ট্রেস নেওয়া যাবে না, কারণ স্ট্রেস নিলে পারা জিনিসও পারা যায় না। আলহামদুলিল্লাহ, এই গত 2024-এর জুলাই অভ্যুত্থানে আমার চোখে পিলখানার সামনে গুলি লেগেছিল। আমার চোখটা এখনো ঠিক হতে পারে না, কিন্তু তাও আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়েছি। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। খুবই ভালো লাগছে। আমার মেয়ে না, শুধু আমাদের সহপাঠী যারা আছে, আমার মেয়ে সবাই ভালো করছে। আমাদের নতুন যে অধ্যক্ষ স্যার এসেছেন, উনি আসার পরে এটা চালু করেছেন এবং আমরা সফলভাবে গ্রুপ ভিত্তিক টিচাররা বাসায় বাসায় গিয়ে ছাত্রদের ব্যক্তিগত পড়াশোনা, সামাজিক বিভিন্ন ব্যাপারে আমরা খবর রাখি।
এবার জিপিএ 5 ও পাশের হার কম হলেও বরাবরের মতোই সফল প্রতিষ্ঠান দুটি। রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীদের আলাদা গ্রুপে যত্ন নেয় এই সফলতা। 563 জন স্টুডেন্টকে আমরা 66টা ভাগে ভাগ করেছিলাম এবং আমাদের টিচাররা প্রত্যেকটা গ্রুপে একজন গ্রুপ টিচার হিসেবে কাজ করেছে। এসএসসিতে এবার পাশের হার 68.45% এবং জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন, আর ফেল করেছে 6,660 শিক্ষার্থী। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী ও নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ তাদের মতামত এবং করণীয় তুলে ধরেন। বৈঠকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর এবং বামুনী ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টা মণ্ডলীকে জানানো হয়। এছাড়া এই বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন, মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন এবং জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। চাঁদাবাজ ও স্বৈরাচারের এই দেশে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরাতে দলের জুলাই পদযাত্রা কর্মসূচিতেই মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, লড়াই এখনো শেষ হয়নি, সে বার্তা দিতেই মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এনসিপি। 23 আগস্টের মধ্যে সরকারকে জুলাই সনদ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে এনসিপির 10ম দিনের কর্মসূচি শুরু হয় সদর উপজেলা চত্বর থেকে। শহরের চৌরঙ্গি মোড়, ঢাকা রোড ঘুরে বায়না মোড় চত্বরে পথসভায় অংশ নেন এনসিপির নেতারা। জেলায় বিভিন্ন কর্মসূচি শেষে নড়াইলের পদযাত্রায় অংশ নেবেন নেতাকর্মীরা। চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে। আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। ফেনীর 3 উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এদিকে মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে তীব্র স্রোত থাকায় লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভারী বৃষ্টিতে পরশুরাম ও ফুলগাজীর মোট 21টি স্থানের বাঁধ ভেঙে গেছে। মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তীব্র স্রোত থাকায় বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দী পরশুরাম ও ফুলগাজী এলাকার সব মানুষ। ছাগলনাইয়া উপজেলায় পানি ঢুকে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানি না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দুর্গম এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক। 10 মিনিটের ভিতরে থেকে এনে আছি, এনে বাংনা ফরি গেছে। বাংনা ফরি আইতে আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। এনে কোনো প্রশাসন থেকে কিছু হয়নি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছরই এই এলাকায় ভাঙন নিয়মে পরিণত হয়েছে। জায়গা দিয়ে ভাঙছে, এখান দিয়ে ভাঙছে, আর সামনে দিয়ে ভাঙতে লাগছিল। তো আর এগুলা রক্ষা করবার মতো না। আর এগুলা যদি একটু মজবুত করে বাঁধি দেয় তাহলে আপনার এটা রক্ষা। বেরিবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেরিবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি, এরপরও রোগাতে পারি না। তবে অভিযোগ নাকচ করে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ত্রাণ কার্যক্রম এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। টানা 3 দিনের বৃষ্টিতে ফেনীর 3 উপজেলার লাখো মানুষ পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 2 ভাই সহ 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গেলে অজ্ঞান হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ আরেকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ভারত সীমান্ত ঘেঁষা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগান। বুধবার রাতে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে নিজেই সেপটিক ট্যাঙ্কে পড়ে যান রানা নায়েক। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় তাকে খুঁজতে গর্তে নামলে অজ্ঞান হয়ে পড়েন বড় ভাই শ্রাবণ। তাদের উদ্ধারে প্রতিবেশী কৃষ্ণ ও নিপেন ট্যাঙ্কে নামলে তারাও আটকা পড়েন। এই সময় বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন সবাই। আমার তারা জানাইছে, রাইতে জানাইছে, তাই দেখি যে আমার ছেলে তারা গ্যাসের চুটাইবার লাগে, কিন্তু আর পারছে না, তারাও রয়ে গেছে। বায়ু গ্যাসের কারণে, বিষাক্ত গ্যাসের কারণে ওনারা ভিতরে সেন্সলেস হয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য আমাদের মর্গে রাখা হয়েছে। বিশেষ কোনো কারণ আছে কিনা সেটা আমরা পোস্টমর্টম করে আরো বিশদভাবে জানতে পারবো। এদিকে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়া রবি বুনার্জি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। তারা প্রত্যেকে অচেতন হয়ে যাওয়ার পরে স্থানীয় যারা তাদের প্রতিবেশী ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে হসপিটালে তাদের ভর্তি করেন, কিন্তু সেখানে কর্তব্যরত ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করে। তো আমরা এই বিষয়টা যাচাই বাছাই করতেছি, তদন্ত করছি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষয়টা আসলেই মানে আনন্যাচারাল একটা মানে বিষয়, যে হচ্ছে গ্যাসের বিষক্রিয়ার বিষয়। নিহত সবাই হরিণছড়া চা বাগানের স্থায়ী বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাতে শেষ হচ্ছে এবছরের ফিরতি হজ ফ্লাইট। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি হচ্ছে হজ কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইটে দেশে ফিরছেন 1976 হাজি। তবে একটি ফ্লাইট সৌদি আরব ছাড়বে রাত 1টায়। ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাবে শুক্রবার সকালে। এবার হজের কার্যক্রম নিয়ে সন্তোষ জানান বেশিরভাগ হাজি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবছর বাংলাদেশ থেকে অংশ নেন 87,100 জন। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেন 10 জুন। বৃহস্পতিবার ছিল সরকার নির্ধারিত ফিরতি হজ ফ্লাইটের শেষ দিন। তবে একটি ফ্লাইট বাংলাদেশে আসবে শুক্রবার সকালে। এত আনন্দ হচ্ছে, চোখে আরো পানি আসে, কেন আসলাম এখান থেকে, বলতেছে আরো অনেকদিন থাকার জন্য, কিন্তু থাকতে পারি নাই। আল্লাহর কাছে চাইছি, সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাই বেশ করে সবাই সুস্থ রাখে, সবার জন্য সারা বিশ্বের মানুষের জন্য সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে তো চাইলাম দেশের শান্তি, দেশের মানুষের শান্তি, নিজের শান্তি, বিশ্বের সব মুসলমান সবার জন্য দোয়া। এবছর হজ কার্যক্রম নিয়ে সন্তোষ জানান বেশিরভাগ হাজি। তবে কারো কারো ছিল ভোগান্তির অভিযোগ। আমার মনে কাম্য প্রত্যেকটা মানুষ যার হজ ফরজ হয়েছে সে হজ করে যেন হজের কাজটা সম্পন্ন করে যেন কবরে যায়। একটা শিশুকে যেমন মারা যেভাবে লালন পালন করে, আমরাও ঠিক ওইভাবে আল্লাহর রহমতে আমরা হজটা করতে পারছি। এজন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। সহজ বাস পাইছে, তা আমরা একটু হমাই একটু যেন কষ্টের মধ্যে হাঁটতে আইছি, এই ধরনের কিছু ত্রুটি করতে। এবার হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন 69,455 জন। এখনো 10 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর হজে গিয়ে মারা গেছেন 44 হাজি। অন্য বছরের চেয়ে এবার মৃত্যু হার কম। কোনো হজযাত্রীর কোনো রকম অভিযোগ নেই। এবং এবছর আপনি জানেন যে বাংলাদেশ পর্ব সৌদি পর্ব দুই দিকেই একটি অসাধারণ হজ আমরা এবার করতে পেরেছি। অন্যান্য বছর আপনি জানেন যে মাসায়েরে মানে মিনা আরাফার, মুজদালেফার ওই জায়গাটাতে মৃত্যুর হারটা অনেক বেশি থাকে। এবার সেখানে মৃত্যুর হারটা একদম নাই বললেই চলে। এবং আমাদের স্বাভাবিক হজযাত্রীর যে মৃত্যুর সংখ্যা সেটি অন্যান্য বছর থেকে অনেক পরিমাণ কম। 29 এপ্রিল হজযাত্রা শুরু হয়। 3 মাস পর শেষ হচ্ছে হজের কার্যক্রম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।
এমন ঋণ সম্পর্কে 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক 3 গভর্নরের বিষয়েও নথি তলব করেছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য দেন। 2009 সালে পুনর্তফসিলের মাধ্যমে খেলাপি ঋণ নিয়মিত করার সুবিধা চালু করে আওয়ামী লীগ সরকার। এই ব্যবস্থায় ঋণের একটি ছোট্ট অংশ পরিশোধ করেই খেলাপির তকমা এড়ানো যায়। এতে ব্যাংক খাতে দৃশ্যত ঋণ খেলাপি থাকে না, তবে বাড়তে থাকে কুঋণের পরিমাণ। এভাবে কুঋণ দাঁড়িয়েছে প্রায় 4,20,000 কোটি টাকার বেশি। আর এই সুবিধা পায় অ্যাসালম, বসুন্ধরা, অরিয়ন, যমুনা, কেয়াসহ অনেক গ্রুপ। এসব ঋণের 23 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সম্পর্কেও তথ্য চেয়েছে সংস্থাটি। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা যেখানে যেখানে প্রয়োজন মনে করে সেই জায়গাগুলোতে আসলে পত্র প্রেরণ করে। এছাড়া মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণে 3,30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 3,30,61,000 টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উত্তর সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এদিকে টিআর ও কাবিখার নামে অর্থ লোপাটের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ 18 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাই।